Recording in progress. স্যার শোনা যাচ্ছে না। রোল কল করছি। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, Present, sir. 3, Present, sir. 4, Present, sir. 5, Present, sir. 6, ইয়েস স্যার। 7, 8, Present, sir. 9, ইয়েস স্যার। 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Present, sir. 14, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir. 24, 25, ইয়েস স্যার। 26, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, 35, Yes, sir. 36, Yes, sir. 7, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 44, 45, 46, Yes, sir. Sir, 46. 46, 47, Present, sir. 47. 48, Yes, sir. 49, Yes, sir. 50, ইয়েস স্যার। 13 batch 20, 13 batch 29, 13 batch 47, যারা অ্যাবসেন্ট তাদের হলো একবার বলছি 13 batch 20, 29, 47, then 7, 14, 18, 20, 24, 26, 32, 34, Sir, roll 34 আছে। 34 আছে, 43, 44, 45, সিয়ার আমার সাথে মনে হয় যোগাযোগ করেছিল। সিয়ার আছো? জি স্যার। হ্যাঁ বলো। আমি বিজি ছিলাম, ফোন করতে পারিনি। স্যার ক্লাস টেস্ট তো স্যার মানে মানে এখনো হয় নাই তো স্যার, এই সপ্তাহে একটা হলে ভালো হতো, কারণ নেক্সট সপ্তাহে আবার ল্যাবের মানে অনেক অব্লিগেশনস এন্ড স্টাফ আছে। সো আচ্ছা, তোমাদের ক্লাস টেস্টে কি 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 ধরনের অ্যাসেসমেন্ট করা যাবে বা জানো তোমরা এখন? স্যার বইয়ের থেকে তো ওরকম অব্লিগেশন দেওয়া নাই, বাট দেয়ার আর সার্টেন থিংস লাইক স্যার মানে সিটি নিতে পারেন বা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে পারেন, এরকম আর কি। আমার কিছু মেট্রিক দেওয়া আছে দেখলাম।
দেখেছি মোটামুটি। আসলে এখন যেটা হলো সেটা হলো যে ক্লাসেস নিব, যেহেতু বলা আছে নিব। বেসিক্যালি আমার ক্লাস অ্যাসেসমেন্টের পারপাসে যেটা দরকার সেটা ক্লাস টিপটা হয় বলে আমার মনে হয় না অনলাইনে। বাট যেহেতু নেওয়ার দরকার তাই আমি নিব। কিছুটা ইফেক্টিভ করার জন্য আমি হয়তো একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেটাতে অ্যাটলিস্ট তোমাদের স্টাডি করা হবে কিছুটা হয়তো বা। ওয়ান থিং আই ওয়ান্ট টু ডু, বাট সেটা মনে হয় অফিসিয়ালি পার্ট হতে পারে না, সেটা হচ্ছে আমি একটা ভাইবা নেব তোমাদের বোঝার সুবিধার্থে কার কি অবস্থা, বিকজ আমার রিয়েল অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে, কে কতটুকু বুঝেছো, যেটা আমি কোনোদিনই ক্লাস শেষ থেকে বুঝতে পারবো বলে মনে হয় না অনলাইনে। ঠিক আছে, সো ওটা গ্রেডিং এর পার্ট হবে কিনা জানি না, সরাসরি গ্রেডিং করা যাবে না ওটা দিয়ে, বিকজ ভাইবা মোস্ট প্রবাবলি অ্যাসেসমেন্ট হিসেবে অ্যালাউড না। বাট একটা ভাইবা আমি নিয়ে জাস্ট কি অবস্থা বোঝার জন্য, সেটা আমি জানাবো তোমাদের। ঠিক আছে, কোনো একটা সার্টেন ডেতে হয়তো 10 মিনিটস করে বা 5 মিনিটস করে একটু বোঝার চেষ্টা করবো, যেটা শর্টলি পসিবল হবে। সো এই সপ্তাহে যদি ক্লাস নিতে চাও কবে দিবা? তোমাদের লাস্ট ক্লাস কি বুধবার? ওয়েডনেসডে, তাই না? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে ওয়েডনেসডেতে দিলে কতটুকু সিলেবাসের উপর দিবা বলো? স্যার একটু মানে নেট যে কারেন্ট চলে গেছিল তো আমি বের হয়ে গেছিলাম স্যার, একটু বলবেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ বলছি, আমাদের ক্লাস টেস্টের সিলেবাস কতটুকু হতে পারে ওয়েডনেসডে? স্যার ওয়েডনেস যেহেতু স্যার একটু শর্ট নোটিস তো একটু স্যার আই থিংক 6 থেকে 9 বা 1 থেকে 5। কিন্তু এতটুকু লেকচার তোমার কোশ্চেন কি করবো? কারণ তোমাদের কোশ্চেন তো এটা তো অলমোস্ট ওপেন বুক এক্সাম, রাইট? আমি ক্লোজ বুক করলে এটা ওপেন বুক থাকবে। So basically all exams, online exam is open book exam. That's the problem. বুঝা গেছে? তোমরা যেভাবে ইচ্ছা নাও, আমার কোনো সমস্যা নেই, বিকজ আমি বলেছি আমি একটা ভাইবা নিব, and that will be very very important for me to understand তোমরা কি কতটুকু বুঝেছো। সো তোমরা যেভাবে ইচ্ছা ক্লাস টেস্ট দিতে পারো, অথবা যেটা করতে পারো তোমরা, তোমাদের তো 4টা লাগবে না থিওরি? 4টা at least আছে স্যার, বেশি হলেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কি 1 থেকে 5 দিতে চাও? জি স্যার 1 থেকে 5 আই থিংক। 6 হচ্ছে মনে হয় অন্য চ্যাপ্টার শুরু হয়েছে না, নাটক না? আরেকটা জিনিস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 থেকে 5 এর উপর ওয়েডনেসডেতে হবে। মোস্ট প্রবাবলি আমি যেটা করবো সেটা হলো তোমরা তো টিমে ফাইল আপলোড করে দিতে পারো, হ্যাঁ? সো ওখানে কোশ্চেন দিয়ে দিতে পারি, ওখানে আপলোড করে দিতে পারো। একটা ছোট কোশ্চেন দেওয়া হবে, ছোট কোশ্চেন, বড় কিছু না, ম্যাক্সিমাম 20 মিনিট এক্সাম টাইম, লাইক দ্যাট। ঠিক আছে, ছোট 3-4টা কোশ্চেন থাকতে পারে, শর্ট কোশ্চেন। বাট ভালো মতো প্রিপারেশন নাও, আমি কোনো একটা টাইম সেখানে আমরা দেখবো। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, আমি গতদিন তোমাদের যে পড়াটা পড়াইছি ওখানে আমার একটু ভুল আছে, স্লাইড একটু ভুল আছে। আমি যদিও আমি কিছু অংশ রিপিট করে আসবো পিছন থেকে। গ্রাফের একটা ডেসক্রিপশনে কনসেপ্ট ঠিক আছে, কিন্তু গ্রাফ রিড করতে একটু ভুল হচ্ছিল সম্ভবত। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা এখানে আবার একটু যাই, দেখা যাচ্ছে স্লাইড? আমার স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, এখান থেকে আবার একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা জাস্ট যেহেতু ফার্মি লেভেলের কনসেপ্টে আছি, আমরা ফার্মি লেভেল ওখান থেকে আবার একটু দেখবো। এগুলো দেখানো হচ্ছে, রাইট? পপুলেশন ডেন্সিটি মনে দেখানো হয় না? পপুলেশন ডেন্সিটি বুঝতে পারবা? আচ্ছা, পপুলেশন ডেন্সিটি দেখানো না হলে আমরা এখানে আবার একটু যাই। আচ্ছা, এই জায়গাটা আবার একটু আসো, আমরা এই গ্রাফটা আবার একটু দেখি। সেটা হলো যে এটা ছিল আমাদের ফার্মি ফাংশনটা। আমরা বলেছিলাম যে টি যদি 0 হয়, তাই না? T0 মানে লিমিটিং T টেন্ডস টু 0। T টেন্ডস টু 0 মানে হলো এই ফাংশনটা অনেক বড় পজিটিভ অথবা নেগেটিভ, রাইট? E যদি গ্রেটার দ্যান EF হয়, it will be absolutely greater than 1.
অথবা অ্যাবসলিউটলি লেস দ্যান 1, মাচ মাচ হায়ার দ্যান অর লেস দ্যান 1, টি যদি টেন্স টু 0 হয়। আচ্ছা, সেই অবস্থায় আমরা ইকুয়াল টু ইএফ ধরি না। কেন ধরি না, রিজনটা দেখাচ্ছি। যদি টি এর ভ্যালু টেন্স টু 0 হয়, ই যদি ইএফ এর চেয়ে স্লাইড বড় হয়, অত্যন্ত স্লাইড বড় হয়, তারপর টোটাল ফাংশনটা হয় হিউজ পজিটিভ নাম্বার, রাইট? ইয়েস স্যার। তো হিউজ পজিটিভ নাম্বার যদি হয়, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত হবে? ইনফিনিট। এটা যদি অনেক বড় হয়ে যাবে, অনেক বড় একটা নাম্বার, তাহলে 1 বাই অনেক বড় একটা নাম্বার কি অবশ্যই 0, রাইট? ইয়েস স্যার। তার মানে ই গ্রেটার দ্যান ইএফ হলে অবশ্যই 0। ঠিক তেমনই ই যদি ইএফ এর চেয়ে সামান্য ছোট হয়, টি টেন্স টু 0 এর কারণে, খেয়াল করো, টি টেন্স টু 0 এর কারণে এই সংখ্যাটা অনেক নেগেটিভে আসে। তার মানে এই জিনিসটা আলটিমেটলি 0 হয়ে যায়, রাইট? স্যার। তার মানে এটা 1 হয়ে যায়। এই অবস্থায় তুমি যদি ই ইকুয়াল টু ইএফ বসাও, তাহলে কত আসে? তাহলে এফ ই আসে 1। এটা ভালোই আসে, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 2, হাফ হয়ে যায়, রাইট? ইকুয়াল টু ইএফ হলে 0 হয়, 0 বাই সামথিং ইকুয়াল টু 0, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, হাফ হয়, রাইট? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, যদি ই ইএফ এর চেয়ে সামান্য বড় হয়, তাহলেও এটা 1। ই যদি ইএফ এর চেয়ে সামান্য ছোট হয়, তাহলে সরি, ইএফ ইএফ এর চেয়ে ছোট হলে 1, বড় হলে 0, মাঝখানে হাফ। সো এখানে যদি হাফ নেই, তাহলে কিন্তু এই গ্রাফটা আসলে কমপ্লিট হয় না। কারণ আমরা দেখতে পাই যে ই ইকুয়াল টু ইএফ এর সামান্য ডানে বামও বেসিক্যালি এটা 0 এবং 1। তার মানে দেয়ার ইজ এ শার্প ট্রানজিট ফ্রম 0 টু 1। তার মানে এই হাফটা আসলে এটা বেসিক্যালি এখানে কাজে লাগে না। কেন লাগে না, আমরা যদি তুলনাভাবে দেখি, তখন আমরা বললাম ঠিক আছে, টিটাকে আমরা 0-তে না নিয়ে টিটাকে আমরা অনেক বড় রুম টেম্পারেচার আরো উপরে নিয়ে আসি। টি যখন বড় করে ফেলতেছি, তখন তো আমরা গ্রাফের বেশি ডানে বামে যাচ্ছি না, সামান্য ডানে বামে যাচ্ছি, রাইট? জি স্যার। তো সামান্য ডানে বামে যদি যাই, তখন আর অলওয়েজ এই ফাংশনটার ভ্যালু ইনফিনিটি হয় না, তখন এটা একটা সার্টেন ইন্টিজার হয়। এই যে রেজাল্ট গ্রাফটা এই যে এই বরাবর ইএফ এর ভ্যালুটা, যখন আমি ইএফ এর সামান্য ডানে বামে, তখন ডাইরেক্ট 0 বা 1 এ না গিয়ে সে কি হয়, একটু মাঝামাঝি ভ্যালু গুলা নেয়, রাইট? জি স্যার। বুঝা গেছে? সেই কারণে এই ক্ষেত্রে ইএফ ইকুয়াল টু ইএফ ধরাটা লজিক্যাল। কারণ আমরা দেখতে পাই ইকুয়াল টু ইএফ ধরলে হাফ, একটু ডানে বামে গেলে ফাংশন থেকে দেখতে পাই সংখ্যাটা একটু বাড়ে বা কমে। কিন্তু যখন টি টেন্স টু 0, তখন আমরা ইকুয়াল টু হাফ না কোনো মানে হয় না, বিকজ এই সাইডে 1, এই সাইডে 0, এটা একটা কানেক্টিং ট্রানজিশন লাইন, এখানে হাফ আসতে পারে না। বোঝা গেছে? সো ইকুয়াল টু ইএফ এর যে ক্যালকুলেশনটা বেসিক্যালি সেটা হচ্ছে কোথায় আমাদের, যখন আমরা টি নট ইকুয়াল টু 0 ধরবো। টি টেন্স টু 0 এর জন্য আমরা সাধারণত ইকুয়াল টু ইএফ কনসিডার করি না। একটা হচ্ছে ই লেস দ্যান ইএফ, একটা হচ্ছে ই গ্রেটার দ্যান ইএফ। এটা গেল আমাদের এই গ্রাফের অংশটা। আর পরবর্তীতে সে কারণেই যেটা করা হয়েছে, এই 1টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? যখন টি টেন্স টু 0 তে হবে, কারণ টি টেন্স টু 0 তে এই জিনিসটা কি অনেক বড়, এই জন্য টি টেন্স টু 0 তে আমাদের 1 এর কোনো প্রয়োজন নাই। এখানে আরেকটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ডেল্টা ই দেখতে পাচ্ছ, এই ডেল্টা এর ভ্যালু রুম টেম্পারেচারে অনলি 1% ইএফ। তার মানে এটা টু মাচ স্মল। এই সব ফ্লাকচুয়েশনটা স্মিয়ারিং আউট বলি আমরা, খুবই স্মল একটা ভ্যালু, এত স্মল যেটা আসলে খুব বেশি ইফেক্ট করে না, সেটা আমরা দেখবো এখানে। আচ্ছা, এখন আমরা পপুলেশন ডেনসিটিতে যাব। আমরা গতদিন দেখেছিলাম ডেনসিটি অফ স্টেটস, মনে আছে? ডেনসিটি অফ স্টেটস এর গ্রাফটা আমরা দেখি। এই গ্রাফটা কিন্তু আমি গতদিন তোমাদের ভুল পড়াইছি, ব্যাখ্যা ঠিক ছিল আমার। ব্যাখ্যাতে আমরা কি বলছিলাম মনে আছে, যে ডিসলোকেশন ডেনসিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, সরি ডেনসিটি অফ স্টেট বাড়তে থাকবে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আমাদের বার্নৌলির জোনের এন্ডে গিয়ে যে এনার্জি ডিস্ট্রিবিউশন, সেটার কারণে আবার কমতে থাকে। ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা ঠিক আছে, কিন্তু এই প্লটটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্লট, এটা আমি আসলে খেয়াল করি নাই যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম। এখানে আসলে অ্যাক্সিসে কোথায় কি আছে দেখছো? এখানে জেডি মানে কি বলতো? জেডি ই এনার্জি, এনার্জি লেভেলে লেভেলে কতগুলো কতগুলো স্টেট আছে? ইটস এ ডেরিভেশন, রাইট? জি স্যার। ইটস এ ডেরিভেশন। সো যদি ডেরিভেশন আমরা এটা দেখাই একটা,
আচ্ছা চেনের সময় হচ্ছে ডিটা বাই আচ্ছা ঠিক আছে দেখো গ্রাফ এটা হচ্ছে এক্স ঠিক আছে এটা হচ্ছে এক্স এক্স এবং ওয়াই গ্রাফ প্লট করবো এখানে এক্স যদি 1 হয় তাহলে 5 যদি 2 হয় 15 3 হয় জিরোর জন্য জিরো রাখি দেখা যাচ্ছে Yes, sir. স্লোপটা কত হবে বলো তো ডিওয়াই বাই ডিএক্স এখানে স্লোপ কত হবে 5 Yes, sir. On average. অন এভারেজ এখানে কত হবে 7.5 জিরোর সাথে কানেক্ট করে ধরছি এভারেজে ঠিক আছে Okay, sir. এটা হবে 10 জাস্ট এভারেজ ইজি করার জন্য এখন আমি যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লট করি আমরা কিন্তু কখনোই ভাবে প্লট করি না গ্রাফ বুঝছো আমরা কিন্তু সবসময় এক্স ওয়াই প্লট করি এখানে যদি এক্স এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লট করি তাহলে দেখো এক্স হচ্ছে 1 2 3 1 2 3 x1 এর জন্য ডিওয়াই এক্স হলো 5 রাইট জি x2 এর জন্য ডিওয়াই বাই 7.5 তেমন ভাবে x3 এর জন্য ডিওয়াই বাই কত 10 তার মানে এইটা হচ্ছে আমার ওয়াইল লাইন বোঝা যাচ্ছে জি স্যার তাহলে এই ওয়াইটা কেমন হবে বেসিক্যালি হয় স্ট্রেট লাইন অথবা উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে স্লোপের উপর বেস করে রাইট জি স্যার তাহলে আমরা বলতে পারি যে যদি কোন একটা গ্রাফের এদিকে x থাকে এদিকে আমরা dy বাই dx কে প্লট করি তাহলে মাঝখানে আমরা কি পাবো y গ্রাফ পাবো রাইট তার মানে এদিকে যদি আমরা এনার্জি E প্লট করি এদিকে যদি আমরা ইটা প্লট করি তাহলে এই জায়গায় কি হবে d ইটা বাই de নাকি এই লজিকটা স্যার পুরোপুরি বুঝলাম না হ্যাঁ বলো আবার বলো কোনটা এই লজিকটা স্যার পুরোপুরি বুঝলাম না কোন জায়গাটায় x x এর সাথে সাথে কিন্তু y লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে না কিন্তু না। x এর সাথে সাথে dy বাই dx লিনিয়ারলি এখানে লিনিয়ার নন লিনিয়ারের দরকারটা কি তুমি এই এক্সিসটাকে যেভাবে সরাও না কেন শুধু এই কার্ভটার শেপ চেঞ্জ হবে হয় এটা স্ট্রেট যাবে অথবা এটা বাঁকা হয়ে যাবে অথবা এদিকে যাবে অথবা এদিকে যাবে মেইন কথা হচ্ছে এই অ্যাক্সিস যদি x থাকে এদিকে dy x থাকে তাহলে মাঝখানে প্লটটা হচ্ছে ওয়াইড প্লট রাইট এটা তো যে কোনো রকম শেপ নিতে পারে কিভাবে চেঞ্জ হবে মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ না লাইন জাস্ট লাইনটা ওয়াইড লাইন হবে না যদি তুমি এটাকে লিনিয়ারলি চেঞ্জ দেখো এটা কিন্তু স্লোপ বাড়ছে রাইট জি স্যার এটা যেহেতু স্লোপ বেড়েছে এই আমার প্লটটা যদি ভালো মতো খেয়াল করো এটা 5 এটা 10 ইকুয়াল ডিসটেন্স আর আমার ওয়াই ভ্যালু গুলো কত 5 আর 10 ওয়াই ভ্যালু হচ্ছে 5 আর 10 1 এবং 30 এই যে এই দুটো ভ্যালু খেয়াল করো 5 আর 10 dy বাই dx যখন 5 হয় আর dy বাই dx যখন 10 হয় তখন y এর ভ্যালুটা কত x এর ভ্যালুটা কত 2 এবং 3 এখানে আমি প্লটটা করতেছি তাহলে এখানে স্লোপটা কোন দিকে যাবে তাহলে বলো তো 5 10 না 5 10 ডাবল ডিসটেন্স স্লোপটা কি উপরের দিকে যাবে
স্যার 1 5 একই দিকে, এটা মানে লিনিয়ার হচ্ছে না এই লাইনটা? 3 10 এই লাইন থেকে লিনিয়ার হচ্ছে? ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু একটু বুঝতে পারছি x ভার্সেস dy/dx এই লাইনটা হচ্ছে লিনিয়ার, কিন্তু x ভার্সেস y এই লাইনটা লিনিয়ার না। না 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 না, x ভার্সেস dy/dx যেটা, সেটা যদি লিনিয়ার হয়ও এই মোমেন্টে আমার ডাটার জন্য, তুমি ডাটা চেঞ্জ করলে তাহলে লিনিয়ার থাকবে না নাকি? না, তা থাকবে না। হ্যাঁ সেটাই, মানে বিভিন্ন রকম ডাটা নেওয়া যায়, তার মানে ওয়াই গ্রাফটা তুমি বিভিন্ন শেপেই যেতে পারে, রাইট? এটা ডিপেন্ড করছে জি। x এর সাথে y কিভাবে ভ্যারি করছে। আমরা শুধু বোঝাতে চাচ্ছি যে আমরা নরমালি প্লট করতাম কি, এদিকে y এদিকে x, আর সরি x এর সাথে আমরা y প্লট করতাম, তারপরে আমরা ওখান থেকে dy/dx নির্ণয় করতাম। হ্যাঁ, এখন বলতেছে তুমি এরকম একটা ছক করো, করার পরে নতুন করে প্লট করো, এই যে এরকম চার্ট থেকে এখানে তুমি ওয়াইটা প্লট করো, এখানে তুমি dy/dx টা প্লট করো ছকটা থেকে, ঠিক আছে? তাহলে এই অ্যাক্সিসে তুমি যে ডাটাটা লাইনটা পাবা, সেই লাইনটা ওয়াই ট্রেন্ড ইন্ডিকেট করবে। জাস্ট ট্রেন্ড ইন্ডিকেট করবে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু ইন্ডিকেট করবে না। না না না, করবে না, কারণ হচ্ছে স্কেল নাই তো। ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, বিকজ স্কেল তো x এবং y এক্স তে নাই, সো এটা একটা আরবিটারি ডাটা প্লট করতেছে, ওকে, অ্যাবসলিউট ভ্যালু প্লট করছে না, বিকজ আমার x অ্যাক্সিসেও কিন্তু তোমার y এর স্কেল নাই, x অ্যাক্সিস y এর স্কেল নাই, রাইট? স্কেল দুটো হচ্ছে আমার ই এবং রেশিওর জন্য, তুমি যেটা বলেছো, রাইট? এই ভ্যালুটা তোমার ইয়ে না, অ্যাবসলিউট ভ্যালু না, মানে ভ্যালুটা শো করছে নট অ্যাকর্ডিং টু স্কেল, সেটাই বলতে চাচ্ছ, রাইট? নট অ্যাকর্ডিং টু স্কেল, সো স্কেল দেখে তুমি আসলে রিয়েল স্লোপ বুঝতে পারবা না। তার মানে ভার্টিক্যালি y এক্সিস এবং হরাইজন্টালি x এক্সিস দিয়ে আমরা y এর কে x একটা ফাংশন আকারে পাই। এখন Right. আপনি x কে ভার্টিক্যাল এবং dy/dx কে হরাইজন্টাল দেখে যে প্লটটা পাবো, সেটার ট্রেন্ডটা হবে y এর মতো, ভ্যালুগুলো মিলবে না, কিন্তু জাস্ট ট্রেন্ডটা ধরা যাবে। ট্রেন্ডটা বোঝা যাবে, ট্রেন্ডটা বোঝা যাবে, ভ্যালুগুলো দেখা যাবে, কিন্তু অ্যাকর্ডিং টু স্কেল হবে না, সেটা তুমি এই গ্রাফের পয়েন্ট Okay. থেকে নিতে পারবা না। ওকে স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে খালি আমরা একটা জিনিস খেয়াল করছি যে এখানকার যে গ্রাফটা সেখানে করেছে কি, ওরা ইটাকে এখানে প্লট করেছে, তাই না? এখানে জি, ই স্যার। প্লট করেছে, আর এখানে কি প্লট করেছে, ইটা। তাহলে নিচেরটা কি, d/d, জি, আর d/d কে যদি তুমি d দিয়ে গুণ করো তাহলে কত থাকে, ডিটা ডিটা। D। তার মানে কি y অ্যাক্সিস এবং x অ্যাক্সিস কে টাইমস করলেই মাঝখানেটা পাওয়া যায়, রাইট? এই ধরনের গ্রাফে y অ্যাক্সিস এবং x অ্যাক্সিস কে টাইমস করলে আমরা এটার উপরে পয়েন্টের নাম্বারটা পাবো, ভ্যালুটা, রাইট? বুঝলে? একটু খাতায় ক্যালকুলেট করে একটু দেখতে হবে, কনসেপ্টটা একটু নতুন তো। এখানে যদি ই হয়, এটা যদি ডি হয়, তুমি এখানে দেখো না, এটা হচ্ছে d/d, রাইট? জি স্যার, d/d, আর এটা কি বলছি আমরা, এটা হচ্ছে ইটা। এখন এই যে d/d কে যদি তুমি d দিয়ে টাইমস করো তাহলে কি থাকবে, d কাটা যাবে, থাকবে কি শুধু ডিটা, আর ডিটা মানে কতটুকু, এতটুকু। স্যার ভার্টিক্যালে যখন ডি ইটা এবং হরাইজন্টালে যখন ডি ইটা বাই ডি, তখন এই কার্ভের মধ্যে সরাসরি ইটা আসবে কি করে? এখানে জাস্ট ট্রেন্ডটা ক্যাপচার করতে পারবো, নাথিং মোর দ্যান দ্যাট। আসবে আসবে আসবে, কারণ আমি যে এক্স ওয়াই ডাটা দিয়ে দেখাচ্ছি, কেন ই প্লট করতে পারবা না সেটা বলো। কেননা সেক্ষেত্রে আমি ই কে ডিওয়াই বাই ডি ইটা বাই ডিই এর একটা ফাংশন আকারে দেখাচ্ছি। আমি তো স্যার ই কে তো স্যার ইটার ফাংশন আকারে, বা ইটাকে তো স্যার আমি ই এর ফাংশন আকারে দেখাচ্ছি না। আমি তো তোমাকে এক্স ওয়াই ভ্যালুটা দিয়ে এর জন্য দেখাইলাম, আমি যে এক্স ওয়াই ভ্যালুগুলো জেনারেট করলাম, ওই ভ্যালুগুলো দিয়ে আমি দেখাইলাম যে তুমি যদি এভাবে প্লট করো তাহলে তুমি ওই ভ্যালুগুলোকে মিডলে পাবা, ওয়াই ভ্যালুগুলোকে। তোমার যদি পুরো ক্লিয়ার না লাগে তুমি ম্যাথের ইয়ে থেকে দেখতে পারো, কিন্তু এখানে কোশ্চেন তোলার কোনো সুযোগ নাই। অবশ্যই এভাবেই চলতেছে এই কোশ্চেন, মানে আমি তো ম্যাথটা জাস্ট দেখানোর জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে দিলাম, বাট বেসিক্যালি আমাদের যে এনার্জি কার্ভগুলো সবই প্লট করা হয়েছে বাই ডিফারেন্সিয়েশন এগেইনস্ট, এবং সেটা করা যায়, কারণ তুমি যে কোনো এক্স ওয়াই থেকেই ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা, ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা। বের করার পর যদি এই দুইটার পরিবর্তে তুমি এই দুইটাকে প্লট করো, স্বাভাবিকভাবে থার্ড এক্সিসটা তোমার ডাটা নিয়ে মিডলে চলে আসবে, এটা ন্যাচারাল। তুমি যদি 2x এ xy নাও, মিডলে dy বাই dx টা আসবে, আর dx এ যদি x আর dy বাই dx না বা y বাই dx বা dx, তার মাঝখানে আরেকটা ডাটা তো আসবেই, জেনারেট তো করা যাবেই, রাইট? এই তিনটার মধ্যে তো রিলেশন আছে কিনা বলো? জি স্যার, এই তিনটার মধ্যে রিলেশন আছে, ম্যাথমেটিক্যাল রিলেশন আছে। ম্যাথমেটিক্যাল রিলেশনের একটা জিনিসকে যদি তুমি 2x এ প্লট করো, তাহলে কি মাঝখান থেকে সেটা জেনারেট করা যাবে কিনা সেটা বলো আমাকে। অবশ্য ম্যাথমেটিক্যালি জেনারেট করা অবশ্যই যাবে। মানে কি, তুমি যদি এখানে একটা ফাংশন থাকে আর এখানে একটা ফাংশন থাকে, তাদের গুণফল, ভাগফল, যোগফল, বিয়োগফল সামথিং তো মাঝখানে থেকে জেনারেট করবে। হ্যাঁ, সেটা অবশ্যই জানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিই আর এটা হচ্ছে ডিটা বাই ডি। তাহলে আমি যদি বলি আমি এটাকে এটা দিয়ে গুণ করব,
এটাকে এটা দিয়ে গুণ করবো, রাইট? গুণ করলে কি হয়, ডি ডি কাটা গেলে ডিটা থাকে। তার মানে আমি যদি এই পয়েন্টটা যদি 10 হয় আর এই পয়েন্টটা যদি 2 হয়, 10 দুগুণে 20 যেই পয়েন্টটা, সেই 20 পয়েন্টটা কিসের ভ্যালু? এটার ভ্যালু। ডিটা বাই ডি আর এখানে ডি, দুইটাকে টাইমস করলে ডি ডি কাটা গেলে ডিটা থাকে। তার মানে আমরা বলছি যে এই ফাংশনটার ভ্যালু যদি 10 হয় আর এই ফাংশনের ভ্যালু যদি 2 হয়, 10 ইনটু টাইমস যদি 20 হয়, সেই 20 পয়েন্টটা হবে ইটার একটা ভ্যালু, বিকজ ডি ডি কাটা গিয়ে ডিটা থাকে। এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু স্যার ডি ইটা বাই ডিই এটা তো এটা হচ্ছে স্যার একটা স্লোপ, এটা কি বলবো স্লোপ, কিন্তু স্লোপ। ডিই, হ্যাঁ কিন্তু ডিই এটা স্যার একটা ইনফিনিটেসিমাল কোয়ান্টিটি। আমরা তো স্যার অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিনিট কোয়ান্টিটিকে প্লট করি, তারপর সেই ফিনিট কোয়ান্টিটি একটা ছোট স্ট্রিপকে আমি 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 ধরি যে সেটা হচ্ছে একটা ইনফিনিটেসিমাল স্ট্রিপ। তাতেই আপনি ডিএটাকে একটু বড় করে দেখিয়েছেন, তাই এটা এরকম মনে হচ্ছে। ঠিক আছে স্যার, মোটামুটি আইডিয়াটা ধরতে পেরেছি। কিন্তু আমি এখানে যে নাম্বারই নেই, ডিজিটটা যাই হয় না কেন, আমি এই দুইটাকে টাইম, তার মানে আমরা এখন যে গ্রাফগুলো করছি এই গ্রাফগুলোর ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস এর টাইমস কিন্তু এই জায়গাটা, ওয়াই এবং এক্স এর টাইমস, ওয়াই এবং এক্স দুইটা পয়েন্টকে তুই যে টাইমস করে যে পয়েন্টটা পাবা, সেই পয়েন্টটা কিসের পয়েন্ট হবে? এই ফাংশন যেটা থাকবে সেটা ডিটা, বিকজ ডিটা বাই ডি ইনটু ডি, ডি ডি কাটা গেলে মাঝখানে ডিটা থাকে। আমরা যদি বইয়ের ছবিটাকে দেখি, যেখানে আমরা ছিলাম, জি স্যার, এখন এখন হিসাব করে বুঝতে পেরেছি। আমরা কোন জায়গাটা কোন ছবিটা ছিলাম, এখানে না না স্যার, আচ্ছা তাহলে দেখো এই যে ডিটা সমান কি, জেডি ডি, জেড ই ডিই, এই দুইটার গুণফল হচ্ছে ডিটা। অন্যভাবে জেডি সমান হচ্ছে ডিটা বাই ডি, এই ডিটাকে নিচে নিয়ে আসো, ঠিক আছে? মানে এটা যদি ডিটা এটা ডি হয়, এটা হবে জেডি সমান হবে ডিটা বাই ডি। আমরা এখানে ইকুয়েশনটা একটু দেখো যে আমরা পপুলেশন ডেনসিটি যাচ্ছে। আচ্ছা তাহলে জেডিটা কি ছিল? নাম্বার অফ অ্যাভেলেবল এনার্জি স্টেট। জি স্যার, আরো ভালো করে বলতে গেলে যে এনার্জি ইনফিনিটেসিমাল অ্যামাউন্টে বাড়ালে স্টেটের পরিমাণ ইনফিনিটেসিমাল কতটুকু বাড়বে সেটা। রেশিও। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে ইলেকট্রন আছে কয়টা সেটা বের করতে চাবো। ইলেকট্রন বের করার জন্য আমরা যেটা বলছিলাম নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এনার্জি, এখন আমরা এটা বের করতে চাচ্ছি। NE, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এনার্জি উইদিন অ্যান এনার্জি ইন্টারভ্যাল ডি। আগে ডি এর পরিবর্তে সাথে আমরা কাকে বের করতাম? আগে ডি এর সাথে আমরা কাকে বের করতাম? জেডি, নাম্বার অফ স্টেটস अवेलेबल। আর এখন আমি বের করছি নাম্বার অফ ইলেকট্রন কয়টা আছে সেটা। আচ্ছা সেটা বের করতে হলে কি করতে হবে? মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ পসিবল এনার্জি জেডি বাই দ্য প্রবাবিলিটি অফ অকুপেশন বাই ইলেকট্রন, রাইট? জি স্যার, আমার এনার্জি স্টেটের যে পসিবিলিটি আছে সেটাকে যদি ইলেকট্রনের প্রবাবিলিটি দিয়ে গুণ করতে পারি, তার মানে কি জেডি কে যদি ফার্মি ফাংশন দিয়ে গুণ করতে পারি। ফার্মি ফাংশনটা কি ইন্ডিকেট করে? প্রতিটা এনার্জিতেই কিভাবে একটা সার্টেন এনার্জিতে সে কিভাবে ওখানে থাকতে পারে, সম্ভাবনা 0 নাকি 1 নাকি কত, তাই তো? আর জেডি হচ্ছে কি আমাদের এনার্জি স্টেটের পসিবিলিটি। তাহলে এটা তো বোঝা যায় যে এই দুটোকে গুণ করলে এনই পাওয়া যাবে। জি স্যার, জেডি কে এফি দিয়ে গুণ করলে এনই পাওয়া যাবে, কিন্তু 2 দিয়ে কেন গুণ করছি? বিকজ প্রত্যেক স্টেটে ডিফারেন্ট স্পিনে 2টা করে ইলেকট্রন থাকে, পলি নীতি অনুযায়ী। সো আমাদের জেডির যে সংখ্যাটা আছে, যে কোনো এইডি এর মধ্যে যদি তুমি এইটুকুর ইয়ে পাও, এনার্জি যতগুলো পাবা, সেটাকে তোমার কি করতে হবে? আমি এই জায়গাটা হচ্ছে আমার এই ফাংশনটাকে আমি যদি ফার্মি দিয়ে টাইমস করি, তাহলে পাবো এই জায়গাটা আমার ইলেকট্রনের পসিবিলিটি কতটুকু। সো জেডি ইনটু এফই, নাম্বার অফ এনার্জি স্টেট, এটা কিন্তু ঠিক নাম্বার না, এটা হচ্ছে ডেনসিটি, রাইট? ডেনসিটি অফ স্টেট। আমি যদি বলতাম ডিএন দিয়ে গুণ করব, তাহলে কি পাইতাম? ইন দ্যাট কেস ইকুইভ্যালেন্টলি আমি ইলেকট্রনের কথা বলতে পারতাম। আমি কোন করতেছি? স্টেটের ডেনসিটিকে। সো স্টেটের ডেনসিটিকে যদি ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? ইলেকট্রনের ডেনসিটি। জি স্যার, বুঝতে পারলাম। ইলেকট্রনের ডেনসিটি। এখন দেখো ডিটা বাই ডি সমান জেডি। জেডির ভ্যালু কত ছিল? আচ্ছা এটা কোথা থেকে আসছে? এটা আসছে এখান থেকে। আমি পরে কিছু কারেকশন করছি।
এই যে এই ফাংশনটা ছিল তাই না, যে ডি বাই ডি সমান জি স্যার ভি বাই 4 পাই স্কয়ার টুয়াইস এন স্কয়ার ই টু দি পাওয়ার হাফ। সেই জিনিসটাকে এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হলো ভি বাই 4 এই প্রমাণটা আগে করেছি আমরা। তাহলে n সমান কি হবে, 2 দিয়ে টাইমস করলে 2 4 কাটাকাটি গেল, এখানে ভি বাই টুয়াইস পাই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এফ এর ফাংশন হচ্ছে এটা, রাইট? জি স্যার এখন আমরা এই প্রুফটা করতেছি ইয়েতে t টেন্ডস টু 0 এর জন্য ইলেকট্রন সংখ্যা। খেয়াল করো ওরা যেটা বলছে যে ইলেকট্রন সংখ্যাটা নরমালি টেম্পারেচারের সাথে খুব বেশি ফ্লাকচুয়েট করে না, কারণ টেম্পারেচার ইলেকট্রন ক্রিয়েট হবে না টোটাল ইলেকট্রন ক্যালকুলেটে। তখন আমরা বলা যে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে আমরা t টেন্ডস টু 0 তে ক্যালকুলেট করব, ইকুয়েশনটা ডিরাইভ করব। হ্যাঁ, t গ্রেটার দ্যান 0 এর জন্য বা লেস মানে হায়ার টেম্পারেচারে না, কারণ ক্যালকুলেশন সুবিধা হয়। কারণ t টেন্ডস টু 0 তে গেলে e লেস দ্যান যদি ef হয়, আমার e গ্রেটার দ্যান ef এ তো 0 পসিবিলিটি, রাইট? জি স্যার e লেস দ্যান যদি ef হয় তাহলে এই টার্মটা কি 0 হয়ে যায় না, 1 হয়ে যায় না? জি স্যার আমরা দেখেছি e যদি লেস দ্যান ef হয়, t যদি টেন্ডস টু 0 হয়, এই সংখ্যাটা কত হয়ে যায়, 0 1, এটা 0। তার মানে 1 বাই 1 ইকুয়াল টু 1। তার মানে এই ফাংশনটা n সমান শুধু এইটুকু থেকে যায়। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এই সংখ্যাটাকে আমরা আসলে প্রয়োজন করতেছে না যদি t টেন্ডস টু 0 হয়। t টেন্ডস টু 0 না হলে এটা একটা ছোট একটা ভ্যালু চলে আসবে, রাইট? জি স্যার এটা আমরা অলরেডি শো করলাম। এখন এই ভ্যালুটা খেয়াল রাখো, এটা হচ্ছে আমার n এর ভ্যালু। কি কি আছে, v একটা ছোট ব্র্যাকেট সাথে e আছে, এটাই হচ্ছে আমার n এর ফাংশন আছে। ওকে, এগুলো তো দেখাইছি আগে, t টেন্ডস টু 0 এবং e লেস দ্যান ef এর জন্য। তাহলে t টেন্ডস টু 0 এবং e লেস দ্যান ef এর জন্য আমি শর্ট কি বলতে পারি, n সমান কি 2 * jd, জি স্যার অথবা এটা এখানে 4 ছিল 2 কাটা গেছে। আচ্ছা এই ছবিটা দেখো, এখানে আমি সবগুলো জিনিসকে একবারে নিয়ে আসছি যাতে আমরা খুব কম্পেয়ার করে পড়তে পারি। দেখো এখানে হচ্ছে ডিই, এখানে হচ্ছে জেডি, যেটা আমরা আগে দেখে আসছি, এবং আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডিসলোকেশন হচ্ছে ডেনসিটি স্ট্রেটের এটা। আর এখানে আমরা দেখেছি কিভাবে, এখানে আমরা বার্নৌলির জন্য যখন ইফেক্ট আনলাম আমরা দেখলাম যে বাউন্ডারি থেকে আমাদের এনার্জিটা কিভাবে ডেনসিটি কমে যায় এবং তার প্রভাবে কিভাবে আমাদের উপরের দিকে আবার ডেনসিটি কমতে থাকে। এবং আমরা বলেছি একটা ব্যান্ডের সেন্টারে হচ্ছে ডেনসিটি সবচেয়ে বেশি এনার্জি স্টেটে, রাইট? আচ্ছা এটা কোন গ্রাফটা, এটা হচ্ছে আমার t টেন্ডস টু 0 গ্রাফ। আর একটি স্মিয়ারিং হচ্ছে যখন t টেন্ডস টু 0 না, নট ইন, তখন আমরা বলছি এখানে একটা স্মিয়ারিং হচ্ছে যদিও ডেল্টা ই অনেক স্মল। এখন দেখো dটা বাই d সমান jd ছিল, n সমান হয়েছে 2 * jd * fe, রাইট? n হচ্ছে পপুলেশন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি, jd হচ্ছে ডেনসিটি অফ স্টেট। আচ্ছা এখন এই নতুন গ্রাফটা খেয়াল করো, নতুন গ্রাফটা এখানে ছিল d, এখানেও আছে d, রাইট? এখানে আছে জেডি, এই জেডিটাকে আমি কিসে রূপান্তর করলাম, এনিতে। জেডিটাকে এনিতে গেলাম, কিভাবে গেলাম, এফি দিয়ে টাইমস করে, রাইট? এফি দিয়ে টাইমস করে। তাহলে বলো এখানে যেটা ছিল ডিটা সেটা এখন কি হবে, এখানে এসে ডিএন হয়ে যাবে। এটা ছিল এনার্জি স্টেটের সংখ্যা, তাহলে এখানে কি হয়ে যাবে, ইলেকট্রনের সংখ্যা। এনার্জি সেম, energy state density, electron density. If this is number of energy state, this will be number of absolute electron. ঠিক আছে, এভাবে আমরা গ্রাফ দুটোকে রিপ্লেস করলাম। আচ্ছা এখন আবার এখান থেকে দেখো ডি ইটা, এই গ্রাফটায় ডি ইটা সমান কি ছিল, জেডি ইন্টু ডি, ডি ইটা সমান জেডি ইন্টু ডি। ঠিক তেমনই ভাবে এই গ্রাফটাতে কি হবে, ডিএন সমান এন ইন্টু ডি, যেটা বলছিলাম এখানেও ডি কে জেডি দিয়ে টাইমস করলে ডি টা আসছে, এখানেও তোমার ডি কে এন দিয়ে টাইমস করলে ডিএন আসছে, রাইট? আচ্ছা যদি এই ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো বলতো, যেটা দেখাচ্ছে সেটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মোট কতগুলো স্টেট আছে এই সার্টেন এনার্জি ডিফারেন্সের জন্য, যে লিমিটে তুমি ইন্টিগ্রেশন করবে। এখানেও তাহলে কি পাবা, আমি যদি এই ইকুয়েশনটাকে 0 থেকে ইএফ পর্যন্ত করলে ওই এনার্জি লেভেলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা পাওয়া যাবে। তার মানে এই ইকুয়েশনটা আমাকে কি দিবে, আমার টোটাল ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা 0 থেকে ইএফ পর্যন্ত। তাহলে এনই ডি, এন এর ভ্যালু এইটুকু, বি বাই টুয়াইস পাই স্কয়ার ই টু দি পাওয়ার হাফ। ওই যে ফাংশন এটা চলে গেছে, এই টার্মটাকে আমরা 1 বানাই নিছি, রাইট? বিকজ আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতেছি t টেন্ডস টু 0 এবং e লেস দ্যান ef এর জন্য। এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, আমি করে দেখছি, করে দেখতে পারো তোমরা, তাহলে এভাবে আসবে। আসলে এখন দেখো এখানে ই এর ভ্যালু কত, একবার 0 একবার ef বসবে না ইন্টিগ্রেশন করলে,
জি স্যার, কেন e to the ফার্মিং power এর উপরে টাকা ইলেকট্রন পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে e to the power হাফ হয়ে যাবে e to the power 3/2, তাই তো? বুঝছো তো ইন্টিগ্রেশনটা? জি স্যার। e to the power 3/2, তাহলে এইটা কি হয়ে যাবে? ef হয়ে যাবে না? এখন এটা তো ef হয়ে গেছে, কারণ 0 বসালে তো 0 হয়ে গেল, জি আর স্যার। ইকুয়েশনে ef চলে আসছে, ইন্টিগ্রেশন আর কিছু না, আমি জাস্ট ভ্যালু বসাচ্ছি। তাহলে একটা জিনিস বুঝতেছো যে এই ইকুয়েশন প্রথমত কি দিচ্ছে, উপরেরটা নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা, এট দ্য সেম টাইম তুমি যদি ফাংশনটাকে রিঅ্যারেঞ্জ করো তাহলে ef এর জন্য একটা ইকুয়েশন পাওয়া যাবে না? জি স্যার। এই টা কি? আমার ফার্মি এনার্জি। আমি এখন এই ফার্মি এনার্জিটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? ফার্মি এনার্জিটা আমি ক্যালকুলেট করতে পারবো। আর এখানে n প্রাইমটাকে ওরা পরবর্তীতে v দিয়ে ডিভাইড করে দিয়েছে। n প্রাইম ডিভাইড বাই v কে, সরি n স্টার ডিভাইড বাই v কে n প্রাইম হচ্ছে, n প্রাইম মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। ওকে, এবার আমরা ইকুয়েশন থেকে আমরা গ্রাফটাকে আবার বোঝার চেষ্টা করি। গ্রাফের শেপটা খেয়াল করো, প্রতিটা ভ্যালু ছিল কি আমার এনার্জি স্টেটের ডেনসিটি। এই এনার্জি স্টেটের ডেনসিটিকে আমি এই ফাংশনটা দিয়ে টাইমস করতেছি প্রতিটা জায়গায়, তার পসিবিলিটিতে। প্রতিটা জায়গায় পসিবিলিটি কত? e লেস দ্যান ef, এবং t টেন্ডস টু 0 তে আমার পসিবিলিটি কত? 1। জি স্যার। আমি প্রত্যেকটা ভ্যালুকে কি দিয়ে গুণ করতেছি? এই ফাংশনটা দিয়ে না? জি স্যার। এই ফাংশনটার ভ্যালু e লেস দ্যান ef এবং t টেন্ডস টু 0 তে 1। সো বেসিক্যালি কিন্তু সিমিলার শেপ পাই আমি এই গ্রাফটাতে, সিমিলার শেপের গ্রাফটা পাই, রাইট? এখানে ডটেড লাইনটা খেয়াল করো, ডটেড লাইনটা যেটা পাচ্ছ, এই ডটেড লাইনটা আসে, এই খেয়াল করো এই ছবিটা থেকে আসছে, নিচের দিকটা তো মিলতেছে এটার সাথে, রাইট? স্যার, নিচের অংশটা মিলে যাচ্ছে। উপরের দিক কিন্তু সোজা হয়ে যাচ্ছে, কেন? কারণ e গ্রেটার দ্যান ef এর জন্য ভ্যালুটা 0। স্যার, ট্রাঙ্কেশন হয়ে যাচ্ছে অনেকটা। তার মানে এই জিনিসটা তো নাই হয়ে যাচ্ছে 0 দিয়ে গুণ করলে। e লেস দ্যান ef যতক্ষণ থাকে ততক্ষণ তোমার ফাংশন হচ্ছে 1 দিয়ে টাইমস। যখন e গ্রেটার দ্যান ef তখন কত? ফাংশনের ভ্যালু 0, প্রবাবিলিটি 0। আমি তো f দিয়ে গুণ করব। e যখন গ্রেটার দ্যান ef তখন f এর ভ্যালু কত? 0 না? তো 0 দিয়ে টাইমস করলে তখন তো ইলেকট্রন ডেনসিটি থাকবে না আমাদের বেসিক্যালি। পারবে? সো বেসিক্যালি এই যে ডটেড লাইন যেটা দেখতেছো, এটা হচ্ছে আমার t টেন্ডস টু t ইকুয়াল টু 0 এর জন্য। আর যখন t নট ইকুয়াল 0 ধরবা তখন কি এই স্মিয়ারিংটা হবে না আগের মতো? তখন স্মিয়ারিং হবে। এই স্মিয়ারিং হবে কার কারণে? এই কারণে। এবং আমরা এই ব্যাখ্যাটা দিচ্ছি কিন্তু আসলে এই পয়েন্টটা পর্যন্ত। আচ্ছা, বেসিক্যালি এই পয়েন্টটা পর্যন্ত দেখাচ্ছি। e ইকুয়াল টু ef কোন জায়গাটায়? এই ভ্যালুটা, তাই না? e ইকুয়াল টু ef হচ্ছে এই লাইন। আমাদের এই প্রমাণটা কি e লেস দ্যান ef এর জন্য না? জি স্যার। তার মানে কি আমি আসলে এই ডান দিকের প্লটটা নিয়ে কথা বলছি, এই লাইনের ডান দিক নিয়ে। গ্রাফটা কিন্তু পুরো প্লট হয়েছে। এই পয়েন্টগুলো, এই যে আমার লাল এখানে মুভ করছে, এই পয়েন্টগুলো থেকে e গ্রেটার দ্যান ef না? জি স্যার। কিন্তু আমি কিন্তু ইকুয়েশনটা প্লট করছি e লেস দ্যান ef এর জন্য। তার মানে বেসিক্যালি আমার ইকুয়েশন আমাকে দেখাচ্ছে স্মিয়ারিং আউট হয়ে এই পয়েন্ট পর্যন্ত গ্রাফটা প্লট করবে। তুমি যদি এক্সপ্যান্ড করো বেসিক্যালি এদিকে এসে স্মিয়ারিং হয়ে একইভাবে ঠিক এদিকে উঠে যাবে। তার মানে বেসিক্যালি এই ফরম্যাটটাই হচ্ছে আমার কিসের গ্রাফ? পপুলেশন ডেনসিটির গ্রাফ। তার মানে এই গ্রাফটা, এটা হচ্ছে গ্রাফের ফর্মটা বোঝার চেষ্টা করলাম তোমাদের, যে আমরা ভিজুয়ালি যেন বুঝতে পারি যে কিভাবে দুটা ফাংশন কম্বাইন করেছে এখানে। আর ফাইনালি আমাদের তো অবশ্যই ইকুয়েশন আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। আর এখানে আমাদের ফার্মি ইকুয়েশন আছে, এবং এখানে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা বের করার মতো ইকুয়েশন আমাদের হাতে আছে। কনসিকুয়েন্স অফ বন্ড ব্যান্ড এটা তো দেখা হয়েছে অলরেডি। এখানে একটা জিনিস, তোমাদের কতক্ষণ আছে ক্লাসে রাখি? স্যার, মোটামুটি 15 মিনিটস। 15 মিনিটস, ওকে ফাইন। তাহলে তিনটা স্লাইড পড়াবো। আর সেটা হলো আমরা ইফেক্টিভ মাস একটা টার্ম আছে। সেই ইফেক্টিভ মাস বলতে কি বোঝায়? একটা মাস অফ ইলেকট্রন বেসিক্যালি ভ্যারি করতে পারে যদি আমরা এক্সপেরিমেন্টালি ম্যাথস ক্যালকুলেট করতে পারতাম। ম্যাথস যখন তোমার মানে ইলেকট্রন যখন মুভ করে, ইলেকট্রন কি তার স্বাভাবিক ভেলোসিটিতে ফাস্ট মুভ করছে না স্লো মুভ করছে, এগুলোর উপর ভ্যারি করে। আমরা জানি যে মাস কিন্তু আসলে ভেরিয়েবল, তাই না? অনেক স্পিডে গেলে মাস চেঞ্জ হয়, তাই তো? হ্যাঁ, তো সেই মাসটাকে বলা হচ্ছে আসলে ইফেক্টিভ মাস, আর কিছু না। সো ইফেক্টিভ মাস ডিভাইডেড বাই, তুমি যদি অরিজিনাল মাস ধরো একটা রেশিও, ইট ক্যান বি গ্রেটার দ্যান অর স্মলার দ্যান 1। ঠিক আছে? তাহলে এই ভেরিয়েশনটা হবে কখন? যখন ইলেকট্রনটা মুভ করার সময় বিভিন্ন রকম ইন্টারঅ্যাকশন করবে, কলিশন করবে, কখনো গ্রেটার দ্যান 1 হবে, কখনো লেস দ্যান 1 হবে। ইলেকট্রন যদি কলিশন করে স্পিড স্লো হয়ে যায় অথবা বাইরের ফিল্ড দিয়ে তুমি ইলেকট্রন গতিশীল করতে পারো, ইফেক্টিভ মাস বাড়বে কমবে। আমরা ইফেক্টিভ মাসটা কোথা থেকে আসছে সেটা খালি দেখি। এটার একটা ডেরিভেশন স্যামুয়েলস এর বইতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ডেরিভেশনে গেলাম না,
আমি সরাসরি ইফেক্টিভ মাসের ইকুয়েশনে গেলাম। ইফেক্টিভ মাসের ইকুয়েশনটা কিভাবে ইকুয়েশন কি ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝা যায়? এখানে এটা কি বলতো, এইচ স্কয়ারটা এইচটা এটা হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা, জি স্যার। এখানে দেখা যাচ্ছে যে ইফেক্টিভ মাস হচ্ছে এই ফাংশনটার ইনভার্সলি প্রপোর্শনাল। এই ফাংশনটা কি? সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি with respect জি to স্যার। K. তার মানে ইফেক্টিভ মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কার্ভেচার অফ অ্যান এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড আমরা প্লট করি K এর সাপেক্ষে এনার্জি। ফার্স্ট ডেরিভেশনকে বলা হয় স্লোপ, আর সেকেন্ড ডেরিভেটিভকে কি বলা হয়? কার্ভেচার। সো ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভকে নিচে ফার্স্ট ডেরিভেটিভ একটা স্কয়ার টার্ম দিতে হয়, মানে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার। এটা হচ্ছে কার্ভেচারের ফুল ফর্মুলা। যদি ডি ওয়াই বাই ডিএক্স যদি জিরো হয়ে যায়, মানে যদি স্লোপ যদি ফ্ল্যাটের কাছাকাছি চলে আসতে থাকে, হ্যাঁ থাকে ম্যাক্সিমাম মিনিমামের কাছাকাছি, তখনই এই সেকেন্ড ডেরিভেটিভ আর তখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ সরাসরি বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের কার্ভেচার, তাই না? আচ্ছা, এখানে এখন যেটা দেখা যাবে আমাদের যে আমরা আচ্ছা এটা ছবি থেকে চলে যাই, ছবিতে চলে যাই। দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের এনার্জি আর এটা হচ্ছে আমাদের কে স্পেস। এটা হচ্ছে আমাদের নরমাল এনার্জি ফর্মটা, তাই না? এই কার্ভটা দেখেছি আমরা আগে, এনার্জি। এই কার্ভটাকে আমরা যদি ডি বাই ডি কে করি তাহলে কি হবে? এই জায়গায় স্লোপ কত? 0। তারপরে স্লোপ ধীরে ধীরে বাড়তেছে, দেখো এই যে স্লোপ ধীরে ধীরে বাড়তেছে, বাড়তে বাড়তে পর্যন্ত বাড়বে, এরপর আবার স্লোপ কমতে থাকবে, কমতে কমতে আবার 0 তে যাবে, সাইনুসয়েডাল ফর্মে যাবে। এখানেও তাই, নেগেটিভ স্লোপ বাড়তেছে, এই পর্যন্ত নেগেটিভ স্লোপ বাড়বে, সো নেগেটিভ স্লোপ ম্যাক্সিমাম, এরপর আবার স্লোপ কমতে কমতে 0 তে চলে আসবে। তো দিস ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ টার্ম, ঠিক আছে? এরপরে আমরা ডিরেক্ট সেকেন্ড ডেরিভেটিভ করে ইনভার্স করব। সেকেন্ড ডেরিভেটিভ প্লট করে নাই, ডিরেক্ট সেকেন্ড ডেরিভেটিভ করছে। খেয়াল করো এখান থেকে, এটা কি? এনার্জির একটা খুব স্মল ভ্যালু বা 0 ধরে নিতে পারি আমরা অলমোস্ট। এখানে যেটা হয় না, যদি এখানে যেটা হচ্ছে যে আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করি তাহলে এই পয়েন্টে কি হবে? স্লোপ সবচেয়ে কম, রাইট? এদিক থেকে স্লোপ বাড়বে, দুই দিক থেকে স্লোপ কমবে, এটা পজিটিভ অংশ। দুই দিক থেকে স্লোপ কমবে, এখানে স্লোপ সবচেয়ে কম। তাহলে ইনভার্স করলে কি হবে? এই জায়গাটা সবচেয়ে বেশি। এখন দুই দিকে দুইটা পয়েন্ট পাচ্ছি কেন? কারণ এই যে পজিটিভ স্লোপ থেকে আসছে, এদিকে নেগেটিভ স্লোপ থেকে আসছে, দুই দিকে থেকে পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ কমতে কমতে 0 কাছে আসছে। তাহলে ইনভার্স করলে কি হবে? একটা পজিটিভ ভ্যালু বাড়তে বাড়তে অনেক উপরে যাবে, একটা নেগেটিভ ভ্যালু কমতে কমতে অনেক নিচে যাবে, তাই না? জি স্যার। ঠিক সেম ভাবে এদিকেও ঘটবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় পাচ্ছি? আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ব্রেজেনসনের বাউন্ডারিতে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, দেখো এটা এখানে লিখছি, region of high curvature might be found near the center or near the boundary of a Brenner zone. হ্যাঁ, সেখানে আমাদের কার্ভেচারটা হচ্ছে, কার্ভেচার কি ম্যাক্সিমাম হচ্ছে না, হাই কার্ভেচার, আসলে আমরা এখানে প্লট করেছি বার্নিশ জোন হচ্ছে পাই বাই এ তে, পাই বাই নিয়ার, আর সেন্টারের কি অবস্থা? ইফেক্টিভ মাসটা তাহলে কোথায় বেশি হবে? ইফেক্টিভ মাসটা রিডিউস হচ্ছে, ইফেক্টিভ মাসটা রিডিউস হচ্ছে কোন জায়গায়? এখানে সেন্টারে রিডিউস হচ্ছে, সেন্টারে এটা সবচেয়ে কম, আর বাইরে বাউন্ডারিতে না, বেশি হচ্ছে এই জায়গাটা, বাউন্ডারিতে কম, এই জায়গাটায় কম আছে, সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটায়, ইফেক্টিভ মাস সবচেয়ে বেশি হচ্ছে এই লাইন। এটা ঠিক বাউন্ডারি না, এটা সেন্টারেও না বাউন্ডারিতেও না, খেয়াল করো সেন্টার এবং বাউন্ডারিতে কিন্তু কার্ভেচার বেশি, সেন্টার এবং বাউন্ডারিতে মাস কম, মাসটা মাঝামাঝি বেশি, রাইট? মাসটা মাঝামাঝি বেশি, সেটাই বলতেছিলাম যে বাউন্ডারিতে এবং সেন্টারে হচ্ছে কার্ভেচার বেশি, বাট মাসটা কম। আচ্ছা, এখান থেকে আমরা ফাইনালি যে জিনিসটা দেখি, ইফেক্টিভ মাস এটাকে যদি বলি তাহলে ইফেক্টিভ মাসের দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাই না? ইফেক্টিভ মাস পজিটিভ হতে পারে, ইফেক্টিভ মাস নেগেটিভ হতে পারে। তো ইফেক্টিভ মাস যদি নেগেটিভ হয়, এটা খুব ন্যাচারাল, ইলেকট্রন ইন আপার পার্ট অফ দ্য ব্যান্ড হ্যাভ এ নেগেটিভ ইফেক্টিভ মাস। আপার পার্ট এদিকে বোঝাচ্ছে ইলেকট্রন ইন আপার পার্ট
আমি ব্যান্ডের সেন্টার থেকে যদি থাকি অনেকজনের দিকে, তাহলে বাইরের দিকে গেলে কি আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি না মাসের, আর সেন্টার থেকে ভেতর দিকে পাচ্ছি পজিটিভ ভ্যালু। আর মাসটা নেগেটিভ হচ্ছে কোনখানে এসে, আপার পার্টে। এই নেগেটিভ সাইনের মানে কি বলছে, ট্রাভেলস ইন অপোজিট ডিরেকশন টু অ্যান অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, অপোজিট টু অ্যান ইলেকট্রন। এটাকে আমরা বলছি যে ডিফেক্ট ইলেকট্রন। নেগেটিভ মাস যেহেতু হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি ডিফেক্ট ইলেকট্রন। মাসটা যেহেতু পজিটিভ নেই, তখনই আমরা এই ডিফেক্ট ইলেকট্রনটাকে নাম দিচ্ছি পজিটিভ ইফেক্টিভ মাস অথবা পজিটিভ চার্জ অথবা হোল। ঠিক আছে, তার মানে ইলেকট্রন ঠিক আছে, তার মাস পজিটিভ। যখন ইলেকট্রন ইফেক্টিভ মাসটা নেগেটিভ হয়ে গেল, তখন আমরা বলছি তার মানে বাইরের দিকে ইলেকট্রন নাই, বাইরের দিকে আছে হোল। বোঝা গেছে? ব্যান্ডের উপরের দিকে ইফেক্টিভ ইলেকট্রনের ইফেক্টিভ মাসটা নেগেটিভ হয়ে গেছে, এখানে ইলেকট্রনের চার্জ নেগেটিভের সাথে মিলে ফেলো না। ইলেকট্রন নেগেটিভ চার্জ, ঠিক আছে, তার চার্জ, তার ওয়েট তো পজিটিভ। ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, তার ওয়েটটা পজিটিভ। আর তার ওয়েট যখন নেগেটিভ হয়ে যায়, তার মানে সে ইলেকট্রন না, সে ইলেকট্রন যেদিকে মুভ করে। ওয়েট নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন যেদিকে মুভ করে ওই চার্জটা অন্যদিকে মুভ করে। আমরা জানি ইলেকট্রনের অন্যদিকে কে মুভ করে, হোল মুভ করে। এই কারণে ইলেকট্রনের ওয়েট যদি পজিটিভ হয়, ইলেকট্রনের ওয়েট নেগেটিভ হয়ে যাওয়ার মানে ইলেকট্রন যেদিকে মুভ করতেছে ওই চার্জটা অন্যদিকে মুভ করছে, এন্ড দ্যাট ইজ দা হোল। সো আমাদের এই জন্য আমরা বলি যে আমাদের ব্যান্ডের উপরে দিকে ভ্যালেন্স ব্যান্ডে আমরা ওখানে হোল নিয়ে এক্সপ্লেইন করি কন্ডাকশন ব্যান্ডে, আর ভ্যালেন্স ব্যান্ডে ভেতর থেকে যেখানে আসে সেখানে আমরা ইলেকট্রন। এই ইফেক্টিভ মাসের ইকুয়েশনগুলো বেসিক্যালি আমাদের হোলের কনসেপ্টটা দেয়, ইলেকট্রন হোল। এবং এই ইলেকট্রন হোল কম্বাইন হচ্ছে এক্সাইটন। এখানে জাস্ট লিখেছি আমরা যে পজিট্রন, যেটা ওটা পজিটিভ, বাট ওটা কিন্তু হোল না, ওটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ওটা কিন্তু ইফেক্টিভ মাসের অংশ না। মানে পজিট্রন হচ্ছে কি আমাদের আরেকটা সাবঅ্যাটমিক পার্টিকেল, রাইট? এটা হচ্ছে আরেকটা সাবঅ্যাটমিক পার্টিকেল, একটা সাম ইয়ে থেকে আসে, দিকে থেকে আসে। সো বেসিক্যালি পজিট্রনটা কিন্তু কনসেপ্ট না। ইলেকট্রনের মাস পজিটিভ, যে মোমেন্টে মাস নেগেটিভ হলো, তার মানে সে কি উল্টা দিকে যাচ্ছে। কারণ আমরা জানি মাস বাড়তে পারে কমতে পারে তার গতির কারণে, গতি যদি বাড়ে কমে মাস চেঞ্জ হবে ইকুইভ্যালেন্স দ্বারা। কিন্তু যদি তার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তখন মাসের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। মাস নেগেটিভ মানে সে উল্টা দিকে যাওয়া শুরু করছে, উল্টা দিকে যায় হোল যায়। সো বেসিক্যালি ইফেক্টিভ মাসের কনসেপ্ট আমরা এখান থেকে হোলের কনসেপ্ট পাচ্ছি, এবং আমরা দেখতে পাই যে ব্যান্ডের উপরের দিকে গেলে আমরা হোল পাচ্ছি। সো উপরে হোল আর নিচে ইলেকট্রন, এই দুটো মিলে হচ্ছে আমাদের এক্সাইটন। এখান পর্যন্ত তোমাদের হচ্ছে চ্যাপ্টার 5। এরপরে আমরা চলে যাব স্যামুয়েলের চ্যাপ্টার 6, যেটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার অফ সেমিকন্ডাক্টর। আমরা এখন পর্যন্ত যেগুলো দেখছি এগুলো কিন্তু ব্যান্ড স্ট্রাকচার অফ মেটাল। আমরা বলছি মেইনলি ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশনের মিডলে থাকবে ফার্মি লেভেল। তো আমরা সেমিকন্ডাক্টরে গেলে দেখবো সামথিং ডিফারেন্ট। তো আমরা এরপরে চ্যাপ্টার থেকে শুরু করবো সেমিকন্ডাক্টর। স্যার মানে অন সেকেন্ড থট হচ্ছে সবাই আমাকে আবার একটু পিং করতেছিল, ওরা বলছিল স্যার মানে অ্যাকচুয়ালি ইউ আর রাইট যে মানে অ্যাসাইনমেন্ট উড বি এ মোর ফেয়ার এন্ড মানে বেটার ওয়ে টু ইভালুয়েট ইন দিস টার্ম আর কি। সো মানে আমরা অ্যাসাইনমেন্ট দুইটা ক্লাস শেষ দুইটা অ্যাসাইনমেন্ট নেব, কারণ সবগুলো অ্যাসাইনমেন্ট নিতেও মানে সমস্যা আছে। আমি চাইলে চারটাই নিতে পারতাম, আমার অ্যাসাইনমেন্ট নিতে কোনো সমস্যা নাই, কিন্তু অফিসিয়ালি মানে চারটা অ্যাসাইনমেন্ট নেওয়া যাবে না, আমি হেডকে জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, সো ওই রুলটা স্যার আগে ছিল যে দুইটা করে নিতে হবে, এটা মাস্ট, কিন্তু স্যার পরে তো স্যার আমরা জানি যে চেঞ্জ হয়েছে, কারণ অনেকে স্যার চারটাই সিটি নিতেছে, অনেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট নিতেছে। মানে সিটি মনে হয় দুইটার কোনো ঠিক হবে না, বুঝছো? তোমরা যদি চাও যে না আমি এই বুধবারে 1 থেকে 5 দিব না, আমি পরে দিব, ইটস ফাইন, নো প্রবলেম। হ্যাঁ স্যার, মানে অ্যাকচুয়ালি আমাদেরই ধারা যে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি একটু শেষ করার, কারণ তোমরা যখন চাও 1 থেকে 5 এর পর এক্সাম দিতে পারো, কোনো সমস্যা নাই। আমি অ্যাসাইনমেন্ট তোমাদের এই সপ্তাহেই একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। তাহলে স্যার এই সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট মানে যত তাড়াতাড়ি স্যার 1-2 দিন, মানে কারণ এই সপ্তাহে আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমি তোমাদের চেষ্টা করব আজকে রাতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে, তোমরা একটু ওয়েডনেসডে সাবমিট করে দাও। জি স্যার, তাহলে স্যার অ্যাসাইনমেন্ট থাকুক স্যার, আর স্যার সিডিটা স্যার আমরা আর এক্সাম আমি 1 থেকে 5 এর উপরেই নিব, সেটা পরবর্তী একটা যে কোনো ডেটে তোমরা দিতে পারো। শিওর, ঠিক আছে, 1 থেকে 5 এর উপরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস। স্যার আর আমাদের অ্যাসাইনমেন্ট কয় দিনের মধ্যে জমা দিতে হচ্ছে? আজকে কি বার? রবি না? সোম। ওয়েডনেসডে তোমাদের জন্য খুব টাফ হয়ে যাবে, কারণ আমার ধারণা আমি আজকে দিতে পারবো না, কালকে দিব। তোমরা নেক্সট স্যাটারডে জমা দাও। জি স্যার, ওকে। অ্যাসাইনমেন্ট খুব বড় কিছু হবে না। আচ্ছা স্যার, শিওর। খুব বড় অ্যাসাইনমেন্ট দেব না আমি, অসুবিধা নেই। শিওর স্যার। স্যার পারবো, বলো। স্যার হচ্ছে যে আমি ওই এর সময় অ্যাটেন্ডেন্সের সময় ছিলাম, বাট আমি মেসেজ দিয়েছিলাম রোল 1836। হ্যাঁ স্যার 80 মেসেজ করেছি, দেখতেছি, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
Record